আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বিজ্ঞানের। সেটা হচ্ছে বিজ্ঞানের ২য় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি বা কোষ বিভাজন। ঠিক আছে? তো এই যে ইন্টারেস্টিং অধ্যায়টা আসলে কতটা ইন্টারেস্টিং চলো একটু বলা যাক। এই যে তুমি একেবারে থেকে ছোট থেকে অনেক বড় হচ্ছ, তাই না? এই যে ছোট থেকে এত বড় হলে, এত বড় কিভাবে হলে? কিংবা তোমার কোথাও অনেক বড় করে কেটে গেল কিন্তু কিছুদিন পর আস্তে, আস্তে সেই ক্ষতস্থানটা পূরণ হয়ে আবার আগের মতো হয়ে গেল। তাই না? খুবই ইন্টারেস্টিং, রাইট? আবার দেখা যাচ্ছে আ এক একটা জীব যেভাবে বংশ বৃদ্ধি করে, তারা কিভাবে করে? বা প্রজন্মের পর প্রজন্ম কিভাবে টিকে থাকে? ঠিক আছে? এই সবই হচ্ছে আমাদের এই ২য় চ্যাপ্টার বা জীবের বৃদ্ধি ও বংশগতি। এটা পড়লে তুমি বুঝতে পারবা। তো চলো আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে কিছু দেখে নেওয়ার ট্রাই করি। এইখানে দেখো আমরা সেল ডিভিশন দেখব। ওকে, ১ম এ ১ম এ এইটা দেখো। দেখো তো একটা কোষ কিভাবে আলাদা হয়ে ২ টা কোষে রূপান্তরিত হচ্ছে। দেখো তো কতটা ইন্টারেস্টিং। দেখো কোষের ভেতরে এইগুলো তুমি যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলা হয়? ক্রোমোজোম বলা হয়। আর দেখছো এগুলো হচ্ছে কেমন ফাইবার বা তন্তু, ঠিক আছে? তন্তুতে কি করছে? ওই ক্রোমোজোমগুলোকে আলাদা করে টেনে ২ টা নিউক্লিয়াসে রূপান্তর হয়ে এই যে ২ টা কোষে রূপান্তর হয়ে গেল। তো দেখছো কত ছোট্ট একটা কোষ, ঠিক আছে? এই যে দেখো একটা কোষ থেকে কয়টা? ২ টা কোষ হয়ে গেল। আবার ওইটা থেকে আরো ২ টা হবে। ঠিক আছে? তো এই যে কিভাবে হচ্ছে দেখো, এই একটা কোষ। দেখো কোষটা কিভাবে তারা আলাদা হয়ে ২ টা কোষ তৈরি করছে। দেখছো? একটা কোষ থেকে কিভাবে ২ টা কোষে রূপান্তরিত হয়ে গেল। এবার দেখো নিউক্লিয়াস গঠন হবে। দেখো এই যে নিউক্লিয়াস গঠন হয়ে গেছে। এবার এইটা ঠিক আগের সেলের মতো বা মাতৃকোষের মতো কিন্তু হয়ে গেল। ঠিক আছে? তো চলো আরেকটা দেখা যাক। এই দেখো, এটা দেখো, এখানেও কিন্তু কোষ বিভাজন চলছে। দেখো কোষে প্রস্তুতিমূলক পর্যায় চলছে। এই যে মাঝখানে কিন্তু এগুলো ক্রোমোজোম, ঠিক আছে? দেখো ক্রোমোজোম কিভাবে ২ পাশে চলে গেল। এবার ২ পাশে গিয়ে দেখো একটা কোষ থেকে দেখো ২ টা আলাদা কোষে রূপান্তর হয়ে গেল। এখন আবার দেখো, দেখো নিউক্লিয়াস কিন্তু আবার তৈরি হচ্ছে। দেখছো? তো যখন কোষ বিভাজন শুরু হয় তখন কিন্তু এই যে দেখো নিউক্লিয়াসটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যায়। হয়ে গিয়ে এই যে ক্রোমোজোমগুলো কি হচ্ছে? ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হচ্ছে দেখো অ্যাট্রাকশন ফাইবার কি করছে? ক্রোমোজোমগুলোকে টেনে নিচ্ছে। টেনে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং একটা কোষ থেকে কি ২ টা কোষে রূপান্তর হচ্ছে। তাই না? এটা কিন্তু বিশাল একটা অ্যামেজিং আমাদের এই প্রাণী জগতের জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে একটা কোষ থেকে কি ২ টা কোষ তৈরি হয়, আবার ২ টা কোষ থেকে কয়টা হবে? ৪ টা হবে, তাই না? তার মানে প্রত্যেকটা কোষ বারবার করে বিভাজন হবে হয়ে ২ টা থেকে ৪ টা, ৪ টা থেকে ৮ টা এভাবে কিন্তু একটা নিয়ম মেনে তারা বৃদ্ধি পাবে। তো কোষ বৃদ্ধির প্রয়োজনীয়তাটা কি? সব কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারে বুঝবো, জানবো যে একটা কোষ কিভাবে বৃদ্ধি পায়। আমাদের যে হিউম্যান বডি সেটা কি নিয়ে গঠিত? অবভিয়াসলি কোষ দিয়ে, তাই না? হিউম্যান বডি বলো কিংবা যেকোনো উদ্ভিদ বলো বা প্রাণী বলো সবকিছু কিন্তু কোষ দিয়ে গঠিত। এটা হচ্ছে কি ক্ষুদ্রতম একক। অর্থাৎ তুমি জুম করতে তোমার বডির একেবারে ভেতরের দিকে চলে যাবা, দেখবা যে তোমার শরীরের ভিতরে কোটি এরকম কোষ দিয়ে তোমার শরীরটা গঠিত। ঠিক আছে? তো এরকম করে উদ্ভিদ এবং প্রাণী কিন্তু কি দিয়ে তৈরি হয়? কোষ দিয়ে তৈরি হয়। তো চলো এই অধ্যায়ে আমরা কি দেখবো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে আমরা ১ম এ দেখব যে কোষ বিভাজন কত প্রকার। আমরা দেখব যে ৩ প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। তো অ্যামাইটোসিস নিয়ে ১ম এ আমরা পড়ে নিব। ঠিক আছে? তারপরে আমরা কি দেখব? আ মাইটোসিস এবং মায়োসিস অর্থাৎ প্রকারভেদগুলো আমরা ১ম এ দেখে নিচ্ছি। তারপরে গিয়ে আমরা মাইটোসিস যে কোষ বিভাজনটা সেইটা বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ মাইটোসিস আ কোথায় ঘটে, কিভাবে ঘটে এর বৈশিষ্ট্যগুলো আরকি এক কথায়। ঠিক আছে? তারপরে আমরা দেখব যে মাইটোসিস এই কোষ বিভাজনটা আসলে কোথায় ঘটে?
ঠিক আছে? মাইটোসিসের যে কোষ বিভাজনটা এটা কোথায় ঘটে এটা দেখব। তারপরে মাইটোসিসের যে ধাপ, ঠিক আছে? বিভাজনের যে পদ্ধতি, তার মানে কিভাবে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয় সেটা নিয়ে আমরা দেখব। ঠিক আছে? তো আহ, দুইটা ধাপে হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। ঠিক আছে? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তোমরা বিভিন্ন ধাপে নিউক্লিয়াসের বিভাজন দেখবে। কয়টি ধাপে দেখবে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে? এই 5টা ধাপে দেখবে। এখানে প্রোমেটাফেজ অনেক সময় অনেকে দেয় না, তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই কয়টা ধাপে তুমি দেখতে পারবা। তারপরে দেখো পার্ট 3-এ আমরা আলোচনা করব যে ওই ধাপগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এই সবগুলো ধাপ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন ধাপে আসলে কি হয়। তোমাদের এটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন ধাপে কি হয়। আর তোমরা এটা চেষ্টা করবে, আঁকানোর চেষ্টা করবে। ঠিক আছে? এগুলা দেখে দেখে সবাই আঁকানোর ট্রাই করবে। তারপরে সাইটোকাইনেসিস পড়তে হবে। ক্যারিওকাইনেসিসের পরে কি হয়? সাইটোকাইনেসিস হয়। ওই যে তোমার ভিডিওটা দেখালাম, দেখলে না যে প্রথমে কি, প্রথমে 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? প্রথমে নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেছে, তারপরে কি সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেছে। তো নিউক্লিয়াসের পরে কি হয়? সাইটোপ্লাজম ভাগাভাগি হয়ে সম্পূর্ণ 2টা কোষে আহ, আলাদা হয়ে যায়। ঠিক আছে? একটা কোষ 2টা কোষে আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে সাইটোকাইনেসিস। তারপরে আমরা দেখবো মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে? এটা 3 নম্বর টাইপ বা 3 নম্বর ধরন মিওসিস কোষ বিভাজন। তুমি এখানে দেখবে যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, কি কি বৃত্তান্ত সবকিছু কিন্তু এখানে দেখতে পারবে। তো মিওসিস কোষ বিভাজন দেখার পরে এখানে মিওসিসের বৈশিষ্ট্য দেখবে এবং মিওসিস কোথায় ঘটে এটাও দেখতে পারবে। ঠিক আছে? মিওসিস কোষ বিভাজনটা কেমন করে হয়, কোথায় ঘটে, এই সব বৃত্তান্ত কিন্তু এখানে পাবে। তো বংশগতি নির্ধারণের জন্য তোমার ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকাটা বিস্তারিতভাবে আমরা একটু আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার, অনেক মজার একটা চ্যাপ্টার, অনেক মজা হবে। তো চলো আমরা প্রথমে একটু রিভিউ করে নিই সম্পূর্ণটা। ঠিক আছে? যে আসলে আহ, একটু যে বেসিক নলেজগুলো আমাদের দরকার, সেই বেসিক নলেজগুলো একটু নিয়ে নিই। চলো, এখানে আমরা আমরা কি দেখব যে কোষ বিভাজন আসলে কি। কোষ বিভাজন আসলে কি এটা খুবই সিম্পল। মাতৃকোষ বিভক্ত হয়ে 2 বা ততোধিক কন্যা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কোষ বিভাজন বলে। অর্থাৎ মাতৃকোষ, ঠিক আছে? মাতৃকোষ বলতে যে কোষ থেকে 2টা কোষের রূপান্তর হবে, এটা কোষের সাইটোপ্লাজম, মাঝখানে থাকে কোষের নিউক্লিয়াস। ঠিক আছে? তো এই যে মাতৃকোষ বা মাদার সেল, এই মাদার সেলটা মাদার সেলটা বিভাজন হয়ে কি হবে? 2টা আলাদা আলাদা কোষ তৈরি হবে। ঠিক আছে? 2টা আলাদা আলাদা কোষ তৈরি হবে। হ্যাঁ, একই জাতীয় হতে পারে, তো সেটাকে কি বলা হয়? ডটার সেল। ঠিক আছে? ডটার সেল। তো একটা মাদার সেল থেকে 2টা ডটার সেল হবে, তারা আবার বড় হয়ে পরিণত হয়ে কি তৈরি হবে? তারা কিন্তু আবার মাদার সেলে রূপান্তরিত হবে। ঠিক আছে? বড় হয়ে তারা কিন্তু আবার মাদার সেলে রূপান্তরিত হবে। তো মাদার সেল হওয়ার পর কি হবে? তারা আবার কোষ বিভাজন করবে, আবার 2টা ডটার হবে, তো ডটার থেকে আবার মাদার হবে। এইভাবে একই কোষ বারবার বারবার করে ডিভিশন হতে থাকবে, বিভাজিত হতে থাকবে। হ্যাঁ, এবার কেন হবে চলো তাও আমরা আলোচনা করি। দেখো, কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কেন, কেন প্রয়োজন? আহ, তোমরা বুঝতেই পারছো কি, জীবের বৃদ্ধির জন্য। এই যে মানুষ ছোট থেকে বড় হয়, বা যে কোনো প্রাণী বলো বা উদ্ভিদ বলো, তারা কি ছোট থেকে বড় হয় না? তো এই যে ছোট থেকে বড় হয়, অর্থাৎ বৃদ্ধির জন্য এবং বিকাশের জন্য কোষ বিভাজন প্রয়োজন। এই যে ছোট ছোট একটা কোষ কি বড় হয়ে গেল, তো বড় হয়ে কি বৃদ্ধি পেল, বৃদ্ধি পেলে কি হয়? ছোট থেকে বড় হলো, তাহলে কি কোষ বিভাজন হলো, তাই না? কোষ বিভাজনের পরে কি হলো? ছোট থেকে বড় হলো, তো বৃদ্ধি এবং বিকাশের জন্য। তারপরে নতুন কোষ তৈরির জন্য, নতুন কোষ তৈরির জন্য ওই যে দেখলে যে একটা মাদার সেল থেকে কি 2টা নতুন কোষ তৈরি হলো, তাই না? 2টা নতুন কোষ তৈরি হলো, ডটার সেল। আবার ওই 2টা থেকে আবার কি আরো 2টা তৈরি হবে, তাই তো? 2টা 2টা করে টোটাল 4টা তৈরি হবে। তো এই তো, এই হচ্ছে নতুন কোষ তৈরি। তারপর ক্ষতস্থান মেরামতের জন্য, কোথাও কেটে গেলে কি হবে? তোমরা দেখো যে কোথাও যদি কেটে যায়, তাহলে কি হয়? ওইটা ওইটা আবার ভরাট হয়ে যায়। কিসের মাধ্যমে ভরাট হয়? কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে? তারপর হচ্ছে বংশবৃদ্ধির জন্য। বংশবৃদ্ধির জন্য বলতে কি বোঝায়? যে তোমার দেখা যাচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যাতে হয়, এই কারণে। তা না হলে তো তোমার পৃথিবীতে
বংশবৃদ্ধি যদি না হতো তাহলে পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী এক্সিস্ট করতো না। তো প্রাণী এক্সিস্ট করছে এবং সামনেও করবে, এটার কোন ক্ষমতার জন্য? এই বংশবৃদ্ধির ক্ষমতার জন্য। তারপর পুরাতন এবং ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপনের জন্য। আমাদের নিয়মিত কিন্তু কোটি কোটি কোষ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের শরীরের যে কোষ, সেটা নিয়মিত কোটি কোটি কোষ ধ্বংসও হচ্ছে, আবার সৃষ্টিও হচ্ছে, ঠিক আছে? ধ্বংসও হচ্ছে, আবার ধ্বংসের সাথে সাথে সৃষ্টিও হচ্ছে, ঠিক আছে? তো এই যে কোষ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোকে রিপ্লেস করতে হবে তো, তাই না? রিপ্লেস করার জন্য কি আবার নতুন কোষ সৃষ্টি হতে হবে। এই নতুন কোষ সৃষ্টি হবে কিসের মাধ্যমে? কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে? কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হবে। তো কোষ বিভাজনের প্রকারভেদ কি? কোষ বিভাজন হচ্ছে কয় প্রকার? ৩ প্রকার, ঠিক আছে? মাত্র ৩ প্রকার। তো ৩ প্রকারের প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কি? সরাসরি কোষ বিভাজন, ঠিক আছে? সরাসরি কোষ বিভাজন, এটি সবচেয়ে সরল কোষ বিভাজন। মনে থাকবে, এটি সব থেকে সরল একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়? নিউক্লিয়াস সরাসরি একদম বিভক্ত হয়। কোনো ধাপ আছে? তাহলে কোনো ধাপ কিন্তু নাই, ঠিক আছে? যেমন আমরা মাইটোসিসে দেখলাম না যে ৪টা ৫টা ধাপে কি বিভাজন হয়, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? এই কয়টা ধাপে বিভাজন হয়, কিন্তু এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা, এটা সরাসরি কিন্তু একটা নিউক্লিয়াস থেকে ২টা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। এখানে কিন্তু কোনো তোমার যে ধাপ, এই ধাপ নাই, ঠিক আছে? তো সাধারণত নিম্ন স্তরের জীব, এ বিশেষ করে কোষে দেখা যায়, ঠিক আছে? নিম্ন স্তরের জীব বলতে কি বোঝায়? যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া, কিছু এককোষী প্রাণী আছে যেখানে এগুলো দেখা যেতে পারে। তারপরে মাইটোসিস কোষ বিভাজন কেমন? মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা হচ্ছে দেহকোষে ঘটে। তো কোষ ২ প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে? তো মাইটোসিস কোষ বিভাজন যেটা, সেটা কি দেহকোষে ঘটে। তো এই জন্য এটাকে কি দেহকোষ বিভাজন বলে। তো মাতৃকোষ কি? ২টি অভিন্ন কন্যাকোষ। একটা মাতৃকোষ থেকে, যেটা আমরা দেখছিলাম আরকি। একটা মাতৃকোষ থেকে ২টা একই রকম, ঠিক আছে? একদম একই রকম, সমগুণ সম্পন্ন, একদম একই রকম ২টা ডটার সেল তৈরি হবে। একটা মাদার সেল থেকে ২টা ডটার সেল, ডটার সেল বা এটাকে অপত্য কোষও বলা হয়। তোমরা বইতে অপত্য কোষ হিসেবে দেখতে পারবে। তো অপত্য কোষও যা, তোমার ডটার সেল বা কন্যা কোষও তাই, ঠিক আছে? ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকে। তার মানে এইখানে তোমার মাদার সেলের ঠিক যেই কয়টা ক্রোমোজোম থাকবে, ডটার সেলগুলোতেও ঠিক সেম পরিমাণে কিন্তু ক্রোমোজোমগুলো থাকবে, ঠিক আছে? তো এর কয়টা ধাপ আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তোমাদের বইতে আরেকটা ধাপ আছে প্রোফেজের পরে কি? প্রোমেটাফেজ। তার মানে প্রোফেজের পরে এবং মেটাফেজের আগের ধাপটা, ঠিক আছে? তো এর কাজ কি? এর কাজ হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো, অর্থাৎ ছোট থেকে বড় করাই হচ্ছে তোমার এই মাইটোসিসের কাজ, ঠিক আছে? তারপর ক্ষত সারানো, কোথাও কেটে গেল বা ক্ষয় হলো তোমার, সেটা কি? সেটা সারানো, সারিয়ে তোলা, এটার কাজ। পুরাতন কোষ পরিবর্তে নতুন কোষ সৃষ্টি, ঠিক আছে? ওই যে বললাম যে পুরাতন কোষ যেটা, ওইগুলো কি পরিবর্তিত করে নতুন কোষ সৃষ্টি করে। তো মায়োসিস মানে কি? হ্রাস বিভাজন। তার মানে কি? মায়োসিস যখন ঘটে, কোথায় ঘটে? জনন কোষে ঘটে, ঠিক আছে? জনন কোষে ঘটে। তো যখন ঘটে তখন কি হয়? তখন তোমার কোষ সংখ্যা যেটা, সেটা কমে যায়। তোমার যে আহ, ভেতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে যে তোমার ক্রোমোজোম থাকে, ওই ক্রোমোজোম কি হয়? কমে যায়, ঠিক আছে? তো এখানে আবার কি হয়? একটা মাতৃকোষ থেকে কি হবে? ৪টা, কয়টা? ৪টা কোষের সৃষ্টি হবে, ঠিক আছে? ৪টা কোষের সৃষ্টি হবে। একটা মাদার সেল থেকে ৪টা অপত্য কোষ বা ৪টা ডটার সেল তৈরি হবে। তো ডটার সেলে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। তার মানে মাদার সেলে যদি 2n বা দ্বিগুণ ক্রোমোজোম থাকে, তাহলে এখানে প্রত্যেকটাতে কি n সংখ্যা, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সবগুলা অর্ধেক হবে। কিসে অর্ধেক হবে? যেটা তোমার নতুন তৈরি হচ্ছে ডটার সেল যেটা, সেটাই, ঠিক আছে? তো যৌন প্রজননের জন্য কি দরকার? এটা দরকার, তোমার মায়োসিস দরকার। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কি হয়? স্থির রাখে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে, ঠিক আছে? যদি এই কোষটা না হতো, তাহলে দেখা যাচ্ছে এক তোমার দেখা যাচ্ছে সন্তানদের ক্রোমোজোম হয়তো অনেক বেড়ে যেত, অনেক গুণে বেড়ে যেত, মানে ক্রোমোজোম সংখ্যা স্থির থাকতো না, ঠিক আছে? এই যে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে মানুষের, দেখা যাচ্ছে এই ২৩ জোড়া ক্রোমোজোম কিন্তু থাকতো না, ঠিক আছে? পরিবর্তন হয়ে যেত। আর বৈচিত্র্য সৃষ্টি করে, দেখা যাচ্ছে একটা মানুষ আরেকটা মানুষ থেকে যে সম্পূর্ণ আলাদা, আহ
সেটা কিন্তু এটাই নির্ভর করে। বা হুবহু বাবা-মায়ের মতো সন্তান হয় না। ঠিক আছে? কিসের কারণে? এই মায়োসিসের কারণে। ঠিক আছে? তো কোষ বিভাজনের গুরুত্ব কি? ১ম গুরুত্ব হচ্ছে জীবের বৃদ্ধির জন্য, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। কোষ বিভাজনের মাধ্যমে কি জীব ছোট থেকে বড় হয়। তারপরেরটা হচ্ছে ক্ষত সারানো। ক্ষত সারানো মানে কি? কোনো কাটা স্থান, ঠিক আছে? যেখানে কেটে গেছে বা ক্ষয় হয়েছে এমন স্থান কি, কি হওয়া? এমন স্থানটা জোড়া লাগাই হচ্ছে এটার কাজ। ঠিক আছে? তারপরে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি যৌন হোক বা অযৌন হোক, যে প্রজননই হোক না কেন, বংশবৃদ্ধিতে কোষ বিভাজন অপরিহার্য। ঠিক আছে? তো প্রজাতির ধারাবাহিকতা অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ রাখা। ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ রাখে। ওই যে বললাম মায়োসিসের মাধ্যমে কি ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। ওকে। আহ, তারপর তারপরে দেখো জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য নিয়ে আসা। তারপর এখানে কিছু তুলনামূলক পার্থক্য আমরা করি মাইটোসিস এবং মায়োসিসের ভিতরে। তো মাইটোসিসটা কোথায় ঘটে? দেহকোষে ঘটে। মায়োসিস কোথায় ঘটে? জনন কোষে ঘটে। মাইটোসিসে কি একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? দুইটা কোষ, মানে কন্যা কোষ কয়টা? দুইটা অপত্য কোষ। ঠিক আছে? আর মায়োসিসে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। ঠিক আছে? ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে কোথায়? মাইটোসিসে। এই জন্য একে বলা হয় কি সমীকরণিক বিভাজন। কিন্তু মায়োসিসে কি হ্রাসমূলক বিভাজন, মানে ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হয়ে যায়। তারপরে দেখো ভূমিকা কি, দেহের ক্ষত স্থান সারানো হোক বা তোমার হচ্ছে বৃদ্ধি সাধন হোক, যাই হোক এটাই হচ্ছে এর কাজ, মাইটোসিসের কাজ। ঠিক আছে? আর মায়োসিসের কাজ হচ্ছে প্রজনন, তার মানে সন্ততি যাতে হয় বা বংশগতি ধারা যাতে বজায় রাখে, এটাই হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের কাজ। ওকে। তো একটা কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হওয়াকে কি বলে? কোষ বিভাজন বলে। এরপরে আমরা প্রত্যেকটা কোষ বিভাজন আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, এবং সামনের লেকচারের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।